দেখো এই মুহূর্তে আমি তোমাদের সামনে যে সাজেশনটি উপস্থাপন করতে চলেছি, অবশ্যই পরীক্ষার সময় এখান থেকে কোশ্চেন পাবেই। হ্যাঁ, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025 সালে দিতে চলছো, অবশ্যই তোমাদের জন্য এই সাজেশনটি এবং উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। অবশ্যই দেখো বিগত ভিডিও কিন্তু টোটাল কভার করে দিয়েছি। আজকে এটি কিন্তু তোমাদের রয়েছে, তোমাদের দেখো জনসংখ্যা এবং জনবসতি থেকে তোমরা কোশ্চেন পাবেই। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমরা জানো তোমাদের প্রত্যেক বছর কোশ্চেন দেয় এবং সেই কোশ্চেনগুলো অবশ্যই উত্তর সহ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো অবশ্যই আর এই সাজেশন পিডিএফ বা বই সম্পর্কে অবশ্যই তোমাদের বলবো। দেখো প্রিয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক দেখো ভূগোল, অর্থনীতি, ভূগোলের মধ্যে রয়েছে তোমাদের দেখো এখানে রয়েছে একাদশ অধ্যায়। এই একাদশ অধ্যায়ের মধ্যে রয়েছে জনসংখ্যা এবং জনবসতি। এখান থেকে থাকছে তোমাদের সম্পূর্ণ এসএকিউ এবং উত্তর। দেখো লাস্ট মিনিট সাজেশন। চলো প্রথম কোশ্চেন দেখে নিই। দেখো প্রথম কোশ্চেনটি কন্ট্রোভার্সি কোশ্চেন, তবে আমি বলে দেবো। দেখো এখানে বলা হয়েছে জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়। অর্থাৎ জনবিবর্তন মডেলের বা জনসংখ্যার যে বিভিন্ন পর্যায়গুলো রয়েছে, কোন পর্যায়ে বা জনবিবর্তন মডেলের কোন স্তরে জনসংখ্যা শূন্য পর্যায়ে পৌঁছায়, মানে জনসংখ্যার বৃদ্ধি শূন্য হয়, জিরো পপুলেশন হয়। দেখো এখানে জনসংখ্যার বিবর্তনের চতুর্থ পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হয় বা শূন্যে পৌঁছায়। তো একটা কথা মাথায় রাখবে, ওয়ার্নার থমসন 1929 সালে জনবিবর্তন যে মডেলটি দিয়েছে, সেখানে কিন্তু চতুর্থ পর্যায়ে জনসংখ্যা কিন্তু শূন্যে পৌঁছায়। ঠিক আছে, আর তোমরা বর্তমানে কিন্তু দেখো আরেকটি পর্যায় হয়েছে পঞ্চম পর্যায়। তো অবশ্যই তোমরা কিন্তু লেখার সময় লিখবে জনসংখ্যা বিবর্তনের চতুর্থ পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হয়। এখানে লিখবে ওয়ার্নার থমসনের দেওয়া চতুর্থ পর্যায়। ওকে, আর দেখো বিতর্কিত কোশ্চেন এখানে কিন্তু রয়েছে, বর্তমানে আরেকটি পর্যায় রয়েছে পঞ্চম পর্যায়। তো অবশ্যই তোমরা ওয়ার্নার থমসন এখানে উল্লেখ করে দেবে। এরপরে রয়েছে দেখো জলবিন্দু বসতি কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, জলবিন্দু বা আর্দ্র বিন্দু বসতি কাকে বলে, এখানে আর্দ্র থাকলেও কিন্তু হতো। আর্দ্র বিন্দু বসতি কাকে বলে? ঠিক আছে, ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট কাকে বলে? দেখো শুষ্ক অঞ্চলে বা মরু অঞ্চলে জলের অভাবের জন্য কি করে বলতো, জলযুক্ত অঞ্চলে, জলের উৎস অঞ্চলকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে কিন্তু জলবিন্দু বসতি বলে। তোমরা জানো মরু অঞ্চলে কিন্তু সব জায়গায় জল নেই। যেখানে লেক রয়েছে, যেখানে হ্রদ রয়েছে, কিংবা যেখানে মরুদ্যান রয়েছে, সেখানে কিন্তু জনবসতি গড়ে ওঠে। তাহলে মরুদ্যান হলো জলবিন্দু বসতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তার মানে মরুভূমিতে হ্রদ কিংবা রয়েছে মরুদ্যানকে কেন্দ্র করে কিন্তু জনবসতি গড়ে ওঠে, মানে জলবিন্দু বসতি গড়ে ওঠে। এরপরে কোশ্চেন দেখো 3 নম্বরে বলা হয়েছে অতি জনাকীর্ণতা কাকে বলে, মানে ওভার পপুলেশন কাকে বলে। দেখো পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জনসংখ্যা মানে সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি, তখন তাকে অতি জনাকীর্ণতা বলে। যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই ধরনের দেশগুলো অতি জনাকীর্ণতার কিন্তু উদাহরণ। তার মানে যখন কার্যকর জমির ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি জনসংখ্যা গড়ে ওঠে, অর্থাৎ জনপ্রতি সম্পদের যোগান কম হয়, তখন তাকে অতি জনাকীর্ণতা বলে। ওকে, এরপরে রয়েছে দেখো 4 বলা হয়েছে মানুষ জমির অনুপাতের সংজ্ঞা দাও। দেখো কোন দেশের মোট জনসংখ্যার সঙ্গে সেই দেশের কার্যকরী জমির অনুপাতকে মানুষ জমির অনুপাত বলে। অথবা বলতে পারো কোন দেশের জনসংখ্যা যদি সেই দেশের কার্যকরী জমির অনুপাতে গড়ে ওঠে, তখন তাকে মানুষ জমির অনুপাত বলা হয়। ঠিক আছে, মানুষ জমির অনুপাতের দ্বারা দেখো কোন দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিন্তু ধারণা করা যায়। এরপরে রয়েছে পৌরপুঞ্জ বা পুনর্বেশন। দেখো কোন শহর বা কোন নগরের চারপাশে যখন ছোট ছোট শহর গড়ে ওঠে, তখন সেই শহরগুলোকে যখন প্রধান শহরগুলো গ্রাস করে ফেলে, তখন থেকে পৌরপুঞ্জ বলে। দেখো মূল শহরের আয়তন বৃদ্ধি পেয়ে পার্শ্ববর্তী ছোট ছোট শহরের সঙ্গে যুক্ত হয়ে বিশাল আকৃতির পৌর বসতি গড়ে উঠলে তাকে পৌরপুঞ্জ বা কনভার্সন বলে। দেখো কনভার্সন শব্দটি পেট্রিক গ্যারেজ কনভার্সন শব্দটি বা পৌরপুঞ্জ কথাটি ব্যবহার করে। এরপরে রয়েছে দেখো জনবিস্ফোরণ। ঠিক আছে, পপুলেশন এক্সপ্লোশন। দেখো কোন দেশ বা কোন অঞ্চলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি প্রাপ্ত হলে তখন তাকে জনবিস্ফোরণ বলে। আবার বলছি, কোন দেশ বা কোন অঞ্চলের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলে সেই বৃদ্ধির হারকে জনবিস্ফোরণ বলে। অথবা কোন দেশের জনসংখ্যার মৃত্যুর তুলনায় জন্ম হার বেশি হলে
জন্মের হার বেশি হলে তখন তাকে জনবিস্ফোরণ বলে। ঠিক আছে, দেখো আমাদের 1950 থেকে 80 দশকে জনবিস্ফোরণ দেখা গিয়েছিল। ঠিক আছে, 1950 থেকে 80 এই দশকে কিন্তু ভারতবর্ষে জনবিস্ফোরণ ঘটেছিল। আর 1920 কিংবা 21 সালে জনসংখ্যা কিন্তু নেগেটিভ বা ঋণাত্মক ছিল, এটাও মাথায় রাখবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? দেখো যখন নদীর তীরবর্তী অঞ্চল থেকে দূরে বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উঁচু স্থানে যে জনবসতি গড়ে ওঠে তখন তাকে শুষ্ক বিন্দু বসতি বলে। ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট যেমন ব্রহ্মপুত্র, গঙ্গা নদীর অববাহিকা এই ধরনের জনবসতি গড়ে ওঠে। ঠিক আছে, এরপরে রয়েছে মানে এটার মানে হলো কি বলতো, যে সমস্ত অঞ্চলে প্রত্যেক বছর বন্যা হয়, বন্যায় সেই সমস্ত জায়গাগুলো তলিয়ে যায়, তখন সেই সমস্ত তলানো জায়গা থেকে, নিচু জায়গা থেকে, নদীর পরবর্তী থেকে একটু দূরে উঁচু জায়গায় গিয়ে যখন কোনো বসতি গড়ে উঠবে তখন তাকে বলা হয় শুষ্ক বিন্দু বসতি। ধরো এটি নদী, দেখো এটা নদীর পার্শ্ববর্তী অঞ্চল, এই পার্শ্ববর্তী একটা উঁচু জায়গা, তো এখানে প্রত্যেক বছর কিন্তু বন্যা হয়। ঠিক আছে, তখন বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোন উঁচু জায়গায় যখন কোনো বসতি গড়ে তুলবে, ঠিক আছে, যখন কোনো বসতি গড়ে তুলবে এই ধরনের বসতিকে বলা হয় কি বলতো, এই ধরনের বসতিকে বলা হয় শুষ্ক বিন্দু বসতি। ওকে, এরপরে দেখে নিচ্ছি, দেখো আটে বলা হয়েছে ভারতের সর্বাপেক্ষা সাক্ষর রাজ্য কোনটি? কেরালা। তোমরা জানো এটি 4% এর উপরে সাক্ষরতা হার, সরি 93% কিন্তু সাক্ষরতা রয়েছে কেরালায়। এরপরে রয়েছে দেখো 9 2011 সালে জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? দেখো পশ্চিমবঙ্গের জনঘনত্ব কিন্তু রয়েছে 1028 জন প্রত্যেক বর্গ কিলোমিটারে, আর ভারতের বলে 382 জন। এরপরে রয়েছে দেখো তোমাদের 10 বলা হয়েছে ন্যাসপাতির মতো আকৃতির জনসংখ্যা পিরামিড আছে এমন একটি দেশের নাম কি? দেখো ব্রিটিশ যুক্তরাজ্য বা ইউকে। ন্যাসপাতির মতো কিন্তু দেখতে, ঠিক আছে, ন্যাসপাতির মতো দেখতে কিন্তু জনবসতি দেখা যায় কোথায়? ব্রিটিশ যুক্তরাজ্যে। এরপরে রয়েছে 11 পৃথিবীর কোন দেশের জনসংখ্যা সর্বাধিক? দেখো পৃথিবীর কোন দেশের জনসংখ্যা সর্বাধিক? পৃথিবীতে ভারতের জনসংখ্যা সর্বাধিক, ভারতের জনসংখ্যা বর্তমানে সর্বাধিক, আর 2011 সালের বললে কিন্তু হবে চীন, তবে বর্তমানে কিন্তু ভারত। এরপরে রয়েছে দেখো 12 ভারতে বলা হয়েছে বেল শেপ এই সেক্স পিরামিড আর লক্ষ্য করা যায় কোন কোন দেশে? দেখো মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায়। ঠিক আছে, বেল আকৃতি, ঠিক আছে, বেল বা ঘন্টা আকৃতি। এরপরে রয়েছে দেখো 13 শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় কোন দেশে? ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, বেলজিয়াম, জার্মানি, অস্ট্রেলিয়া। এছাড়াও কিন্তু দেখো আয়ারল্যান্ড, পর্তুগাল, পোল্যান্ড, জাপানও কিন্তু শূন্য জনসংখ্যায় কিন্তু পৌঁছে গেছে। এরপরে রয়েছে দেখো অস্ট্রেলিয়ার প্রত্যেক বর্গ কিলোমিটারে জনঘনত্ব কত? ও অস্ট্রেলিয়ার প্রত্যেক বর্গ কিলোমিটারে কিন্তু 3 জন জনঘনত্ব, 3 জন কিন্তু ঘনত্ব রয়েছে। তবে দেখো অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে রয়েছে দেখো 11 থেকে 50 জন, অস্ট্রেলিয়ার ডাউন তৃণভূমি এবং দক্ষিণ অঞ্চলে রয়েছে 1 থেকে 10 জন। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো মেধা প্রবাহ কাকে বলে? দেখো উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে বুদ্ধিজীবী, শীর্ষ স্থাবক, গবেষক, বিজ্ঞানীগণ, তারপরে ইঞ্জিনিয়ার, ডক্টর প্রমুখ মানুষের উন্নত দেশে দীর্ঘমেয়াদী স্থানান্তরকে মেধা প্রবাহ বলে। অর্থাৎ উন্নয়নশীল বা উন্নত দেশ থেকে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, তারপরে বুদ্ধিজীবী এরা যখন আমাদের উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পাড়ি জমায় অনেক মুনাফার আশায়, অনেক টাকা ইনকাম করার জন্য অন্য দেশে যখন পাড়ি জমায় তখন তাকে কিন্তু মেধা প্রবাহ বলে। ওকে, এরপরে রয়েছে তোমাদের দেখো পরের কোশ্চেন দেখো রয়েছে 18 জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি বলতে কি বোঝায়? দেখো জনসংখ্যা নেগেটিভ গ্রোথ, পপুলেশন নেগেটিভ গ্রোথ। দেখো কোন নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট সময় মৃত্যুর হারের তুলনায় জন্মহার কমে গেলে তার মানে মৃত্যুর হারের তুলনায় জন্মের হার কমে যাবে। ঠিক আছে, যা মরবে তার থেকে কম জন্মাবে, কিংবা ওই সমস্ত স্থানে মানুষের অধিক সংখ্যায় অন্যত্র গমন, ওই জায়গা থেকে মানুষ যখন অন্য দেশে গমন করে চলে যায় তখন তাকে জনসংখ্যার কি বলে? ঋণাত্মক বৃদ্ধি বলে। এরপরে রয়েছে দেখো তোমাদের মেগাসিটি। দেখো মেগাসিটি সম্পর্কে তোমাদের বলতে গেলে আমার প্রথমেই বলতে হবে মেগাসিটি মানে তোমরা জানো মহানগর পুঞ্জ। দেখো
মহানগর পুঞ্জ বলবো না, মেট্রোপলিস কথার মানে হলো মহানগর। আর মেগা সিটি যে সমস্ত শহর বা নগরের জনসংখ্যা 50 লক্ষের বেশি, তখন সেই সমস্ত শহর বা নগরকে বলা হয় মেগা সিটি। দেখো যেমন ভারতের বৃহত্তম কলকাতা, বৃহত্তম মুম্বাই, দিল্লি, সাংহাই, টোকিও ইত্যাদি হলো মেগা সিটির উদাহরণ, যেখানে 50 লক্ষের বেশি জনসংখ্যা হবে, তবে 1 লক্ষের কম। এরপরে রয়েছে দেখো তোমাদের কুড়ি শূন্য জনসংখ্যা কাকে বলে। দেখো কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যার জন্ম এবং মৃত্যুর হার যখন সমান সমান হবে, তখন তাকে শূন্য জনসংখ্যা বা জিরো পপুলেশন বলে। বছরে 10 জন জন্মালো, 10 জন জন্মগ্রহণ করলো, ঠিক আছে, আবার বছরের মধ্যে 10 জনের কিন্তু মৃত্যু হলো, তার মানে জনসংখ্যা কি হবে, জনসংখ্যা ইকুয়াল শূন্য হবে। তার মানে কোন দেশের জনসংখ্যা জন্ম এবং মৃত্যুর হার সমান সমান হলে তখন তাকে শূন্য জনসংখ্যা বা জিরো পপুলেশন বলে। দেখো শূন্য জনসংখ্যা আমি প্রথমেই বলেছিলাম, আয়ারল্যান্ড, জার্মানি, পর্তুগাল, পোল্যান্ড, জাপান, তারপরে সুইডেন, বেলজিয়াম, ঠিক আছে, অস্ট্রেলিয়া, এগুলো কিন্তু শূন্য জনসংখ্যা। সেন্সাস বা আদমশুমারি কাকে বলে। দেখো সেন্সাস হলো কোনো একটি বিশেষ একটি বিশেষ পদ্ধতি, যেখানে সুনির্দিষ্ট নিয়মানুসারে দেশের জনসংখ্যা ও সেই সংক্রান্ত তথ্য এবং সংরক্ষণ করা হয়, তখন তাকে সেন্সাস বলে। দেখো এক কথায় বলবে, কোনো দেশ বা কোনো অঞ্চলে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর জনসংখ্যা এবং সেই সংক্রান্ত অন্যান্য কর্মসূচিকেই বলা হয় সেন্সাস, কিংবা কি বলবো, আদমশুমারি, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো রয়েছে অভ্যন্তরীণ পরিব্রাজনের কারণ কি। দেখো অভ্যন্তরীণ পরিব্রাজনের কারণ হলো অর্থনৈতিক কারণ, আর রয়েছে সামাজিক এবং ধর্মীয় কারণ রয়েছে। কাম্য জনসংখ্যা কাকে বলে। দেখো কোন দেশের জনসংখ্যা যদি সেই দেশের কার্যকারী জমির অনুপাতে গড়ে ওঠে, তখন তাকে অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা বলে, ঠিক আছে। কোন দেশে বা কোন অঞ্চলের জনসংখ্যা যদি সেই দেশের কার্যকরী জমির অনুপাতে গড়ে ওঠে, তখন সেই জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন বলে। দেখো অধ্যাপক জিমারম্যানের মতে, তোমরা জানো অধ্যাপক জিমারম্যান রয়েছে, সম্পদ সম্পর্কে ধারণা দিয়েছে, তোমরা জানো অধ্যাপক জিমারম্যানের মতে মানুষ জমির অনুপাতের আদর্শ অবস্থাকেই কাম্য জনসংখ্যা বলে। তোমরা অবশ্যই এই ভদ্রলোক বা এই অধ্যাপকের নামটি তোমরা উল্লেখ করে দেবে এবং সংজ্ঞাটি তোমরা উল্লেখ করে দেবে, তাহলে ভালো নাম্বার পাবে, 1 এ 1 পাবে। তো স্যারদের মাইন্ডও কিন্তু ফ্রেশ হবে। তো দেখো উদাহরণ, দেখো স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, ইউএস বা মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে কাম্য জনসংখ্যা দেখা যায়। মহানগর কাকে বলে। দেখো কোন শহর বা কোন নগরের জনসংখ্যা যখন 10 লক্ষের বেশি হবে এবং 50 লক্ষের কম হবে, তখন সেই ধরনের নগর বা পৌর বসতিকে বলা হয় মহানগর। মহানগর একটি গ্রিক শব্দ, দেখো, যার অর্থ হলো মাদার সিটি, বা মূল নগর, যেমন কলকাতা ও তার পার্শ্ববর্তী শহরগুলিকে নিয়ে কলকাতার মহানগর গড়ে উঠেছে। এছাড়াও মুম্বাই, লন্ডন, নিউ ইয়র্ক, এগুলো কিন্তু দেখো মহানগরের উদাহরণ। আর 2 নম্বরে দিলে কিন্তু তোমরা নিচেরটুকু লিখবে। এরপরে রয়েছে দেখো জনসংখ্যার অভিক্ষেপ কাকে বলে। দেখো অপটিমাম পপুলেশন, এই অপটিমাম পপুলেশন একটু আগে বলেছিলাম কাম্য জনসংখ্যার ক্ষেত্রে কিন্তু সেটি হবে না। দেখো অপটিমাম পপুলেশনের ক্ষেত্রে মানে জনসংখ্যার অভিক্ষেপ, ঠিক আছে। তো এই জনসংখ্যার অভিক্ষেপ কি, দেখো তার মানে কোন দেশ বা কোন অঞ্চলের জনসংখ্যা ভবিষ্যতে বৃদ্ধি পেতে পেতে কোথায় গিয়ে পৌঁছাবে, তার আগাম পূর্বাভাস দেওয়াকেই বলা হয় জনসংখ্যার অভিক্ষেপ। তবে এই জনসংখ্যার অভিক্ষেপ কিছুটা অনুমান, মানে পূর্বের অনুমান। যেমন ভারতবর্ষে আমি বলতে পারি, দেখো ভারতবর্ষে 2025 সালে ভারতবর্ষের জনসংখ্যা হবে 150 কোটি, ঠিক আছে। 2025 সালে ভারতবর্ষের জনসংখ্যা হবে 150 কোটি। তার মানে বর্তমানে কিন্তু এখন জনসংখ্যা রয়েছে 144 কোটির উপরে। তো দেখো ইউএন এর স্বীকৃতি, দেখো 2050 সালে ভারতের জনসংখ্যা 164 কোটিতে পৌঁছাবে। এই যে আগাম পূর্বাভাস দেওয়াকেই বলা হয় জনসংখ্যার অভিক্ষেপ। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে নক্ষত্রকার জনবসতি কাকে বলে। দেখো বৃত্তাকার জনবসতি যখন পায়ে চলার পথ বা অন্যান্য সড়ক পথ বরাবর ভিন্ন দিকে বিস্তৃত, তখন সেই জনবসতিকে বলা হয়, দেখো, নক্ষত্র জনবসতি। ধরো একটি বসতি, এই দিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে। তো এই রাস্তার দুপাশে
এই রাস্তার দুপাশে যখন জনবসতি গড়ে উঠবে কোন বৃত্তাঞ্চলকে কেন্দ্র করে দেখো, তখন তাকে অনেকটা নক্ষত্রের মতো দেখতে হয়, তাই একে নক্ষত্র বসতি বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের এক্সট্রা কোশ্চেন দিয়েছি, হ্যাঁ নক্ষত্র বসতি কাকে বলে এক্সট্রা কোশ্চেন। আর দেখো আর দুয়ে রয়েছে দেখো জনসংখ্যা পিরামিডের অনুভূমিক। দেখো জনসংখ্যা পিরামিড তোমরা জানো, জনসংখ্যা পিরামিড এরকম থাকে, এটাকে অনুভূমিক বলে, এটাকে বলা হয় উলম্ব। ঠিক আছে, তো জনসংখ্যা পিরামিডের অনুভূমিক এবং উলম্ব অক্ষ কি দিয়ে প্রকাশ করা হয়? দেখো জনসংখ্যা পিরামিড, দেখো জনসংখ্যা পিরামিড কিন্তু রয়েছে, হ্যাঁ জনসংখ্যার পিরামিড কিন্তু দেখতে এরকম, দেখে নাও জনসংখ্যার পিরামিড এরকম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে জনসংখ্যার অনুভূমিক, অনুভূমিক পিরামিড, দেখো এই যে অনুভূমিক, এটা কিন্তু বয়স দিয়ে হ্যাঁ অনুভূমিক, অনুভূমিক, এই যে অনুভূমিক, এটা নারী, নারী এবং পুরুষ, অনুভূমিক হলো নারী ও পুরুষ। আর বলা হয়েছে উলম্ব, এই উলম্ব অক্ষকে দেখো বাম দিকে এবং ডান দিকে, তার মানে বাম দিকে দেখো এবং ডান দিকে কি হয়, দেখো পুরুষ কিন্তু ডান দিকে থাকে, আর সরি পুরুষ কিন্তু দেখো বাম দিকে থাকে, এখানে কিন্তু পুরুষ থাকবে আর ডান দিকে কিন্তু থাকবে নারী। তার মানে অনুভূমিক দেখা বোঝানো হয় বয়স অনুসারে, আর উলম্ব বোঝানো হয় নারী এবং পুরুষ হিসাবে, মানে বাঁদিকে পুরুষ ডান দিকে নারী। ঠিক আছে, আর দেখো প্রিয় শিক্ষা তোমাদের একটি কথা বলে দিচ্ছি, তোমাদের দেখো তোমরা জানো তোমাদের ভূগোলে তো তোমরা পিডিএফ পাবে, টোটাল পিডিএফ পাবে। দেখো এই পিডিএফ এখানে তো তোমাদের দেখো ভূগোল আছে তো আছে, আর যাদের পরিবেশ বিদ্যা আছে ইভিএস, যাদের ইভিএস আছে, যাদের পলিটিক্যাল বা পল সায়েন্স রয়েছে, যাদের হিস্ট্রি বা ইতিহাস রয়েছে, তোমরা কিন্তু দেখো পুরো দেখো প্রত্যেকটি দেখো এখানে দেখতেই পাচ্ছ পরিবেশ বিদ্যা তোমরা দেখতে পাচ্ছ, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস আর ভূগোল প্রত্যেকটি থেকে কিন্তু দেখো তোমরা পাবে সাজেশন উত্তর। এখানে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু এমসিকিউ রয়েছে, এসএকিউ রয়েছে এবং বড় প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি রয়েছে দেখো উত্তর সহ সাজেশন 2025 সালের জন্য। কেউ যদি তোমরা এই পিডিএফ নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, তবে পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমাদের কন্ডিশন আছে। দেখো তার মানে টোটাল তোমরা পিডিএফ কিন্তু পেয়ে যাবে এই 4টি সাবজেক্টে। ঠিক আছে, আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। আর অবশ্যই তোমরা ভালো থেকো, আর তোমরা যারা বিগত ভিডিও দেখোনি তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে গিয়ে দেখে আসতে পারো। ওকে, ভালো থেকে সুস্থ থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবার জন্য ভালো হয়। ধন্যবাদ পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থীরা, থ্যাংক ইউ।